আপনি ইতিমধ্যে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে গতকাল থেকে আমার কাছে রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকার মানুষজন ফোন করে যে তাদেরকে কোনো জায়গায় থানায় ডেকে বা থানার পক্ষ থেকে পুলিশকে পাঠিয়ে এই নিদান দেওয়া হয়েছে যে মাইক খুলে নিতে হবে। মসজিদ কমিটি বা ধর্মস্থান মন্দির বা যে কোনো জায়গাতে মাইক খুলে নিতে হবে। বিশেষ করে মসজিদে যেগুলো খুলেছে আমার কাছে খবর এসেছে, যেগুলো কে বলেছে। আমরা জানতে চেয়েছি কিন্তু পুলিশের পক্ষ থেকে কোনো রিটেন অর্ডার কপি বা নোটিফিকেশনের কোনো কপি দেয়নি। পুলিশকে জিজ্ঞাসা করা হলে পুলিশ এ ধরনের তাদেরকে এড়িয়ে গেছে যে এই ধরনের কোনো রিটেন কপি নাই, বলা হচ্ছে এটা শুনতে হবে। কিন্তু এটার উপরে হয় না। আমরা দূষণ নিয়ন্ত্রণের পক্ষে বারবার, পলিউশন কন্ট্রোলের পক্ষে আমরা, পলিউশন হোক, সাউন্ড পলিউশন হোক, আমরা কোনোভাবেই চাই না। কিন্তু এটা একবার না একাধিকবার কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছে। স্পষ্টভাবে সেখানে গাইড করে দেওয়া হয়েছে যে কোন জায়গায় কত ডেসিবেল সাউন্ড বাজাতে পারে। পশ্চিমবঙ্গের দূষণ পরিষদ বলুন বা যে আইন আছে 2000-এর আইনের পরিপ্রেক্ষিতে 4টে ক্লাস করা আছে, 4টে পার্ট করা আছে: ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, কমার্শিয়াল এরিয়া, রেসিডেন্সিয়াল এরিয়া, সাইলেন্স এরিয়া বা জোন, যেটা কি বলুন। যে নিয়ম নির্দেশিকা আছে দিনের জন্য তথা সকাল 6টা থেকে রাত 10টাকে দিন বলা হচ্ছে এই আইনের পরিপ্রেক্ষিতে, রাত 10টা থেকে সকাল 6টাকে বলা হচ্ছে রাত। কত ডেসিবেল বাজানো যাবে নির্দিষ্টভাবে করা আছে। তারপরেও প্রশাসনের পক্ষ থেকে একটা অংশ যেভাবে ভয় দেখিয়ে এক প্রকার ধুমকি দিয়ে বন্ধ করানোর চেষ্টা করছে, মাইক খোলার চেষ্টা হচ্ছে ধর্মস্থানগুলো থেকে, এর আমরা পরিপন্থী। অলরেডি আমি আমাদের রাজ্যের যিনি ডিজি আছেন, ডিজি স্যারের কাছে জানতে চেয়েছি, কারণ একাধিক জায়গায় একাধিক রকম ভাবে বার্তা আসছে। এক জায়গায় আসছে আপনার যে টোটালি মাইক খুলে নিতে হবে, আবার একটা বার্তা আসছে আপনার হজরের অর্থাৎ ভোরের সময় যে কল ফর প্রেয়ার বা আজান দেওয়া হয়, পাবলিক অ্যাড্রেস যেটা করা হয়, সেটাকে বন্ধ করতে হবে। আবার কোনো জায়গায় খবর পাওয়া যাচ্ছে মাইক খুলে দিয়ে নাকি শুধু বক্স লাগাতে হবে। আমাদের স্পষ্টভাবে আমরা জানতে চেয়েছি ডিজিপি স্যারের কাছে যে অ্যাকচুয়াল আপনাদের নির্দেশিকা কি আছে। যদি এই ধরনের কিছু নির্দেশিকা থাকে আমাদেরকে প্রোভাইড করুন এবং প্রত্যেকটা মসজিদ কমিটিকে প্রোভাইড করে দিন। মসজিদ কমিটি হোক বা অন্যান্য ধর্মস্থানে যেগুলো আছে, সে মন্দির হোক, গুরুদুয়ার হোক, গির্জা হোক, যারাই সাউন্ড সিস্টেম ইউজ করে, নিশ্চিতভাবে কোনো যদি নির্দেশিকা থাকে নির্দেশিকার মধ্যেই থাকবে, নির্দেশিকার বাইরে যাবে না। তা না করে যেভাবে থানা বা প্রশাসনের মাধ্যমে থ্রেট করা হচ্ছে, ডেকে এক প্রকার থ্রেট করছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তা আমি এই যে চাপিয়ে দেওয়ার যে চেষ্টা চলছে, এর বিরুদ্ধে আমি খুবই তাড়াতাড়ি কলকাতা হাইকোর্টে যাচ্ছি। কারণ অলরেডি এইটা নিয়ে মামলা হয়েছিল, অর্ডার আছে, তারপরে এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা হচ্ছে কেন? আমার মনে হচ্ছে কোনো না কোনো জায়গাতে একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা চলছে, যে বিশৃঙ্খলা দিয়ে দেখানো হবে এটাই উন্নয়ন। আজকে লক্ষ্মীর ভান্ডারের পরিবর্তে অন্নপূর্ণা ভান্ডার দেওয়ার কথা ছিল, প্রত্যেকটা মহিলাদের দেওয়ার কথা, সেখানে ধাক্কা দিয়েছে প্রথমে পশ্চিমবাংলার মহিলাদের সাথে। আর এই মাসে অন্নপূর্ণার যোজনার যে প্রকল্পের টাকা এখনো পর্যন্ত পৌঁছাতে পারেনি। শুধু তাই নয়, দিল্লির মতো পেট্রোল ডিজেলের দাম হওয়ার কথা বলেছিল, 450 টাকায় গ্যাস পাওয়ার কথা বলেছিল, 200 ইউনিট বিদ্যুৎ ফ্রির কথা বলা ছিল, সে কটা প্রমিস করেছিল, ম্যাক্সিমামটা ফেল করছে। ফলে জনমানুষের যে ক্ষোভের সঞ্চয় হয়েছে, ক্ষোভের সৃষ্টি হয়েছে, আমার মনে হয় কোনো না কোনো কখন তাসলিমাকে ডেকে নিয়ে এসে ক্ষোভটাকে প্রশমিত করার চেষ্টা করেছিল। সমগ্র মুসলিম সমাজের মানুষ তাসলিমাকে পাত্তাই দেয়নি, সেটা ওষুধটা হয়তো কাজ হয়নি। তাহলে আমার মনে হচ্ছে নতুন করে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য অপচেষ্টা চলছে। শুধু তাই নয়, আর্টিকেল 14, 19, 21, 25 থেকে 28 সরাসরি ভায়োলেশন হচ্ছে, এটা চাপিয়ে দেওয়ার জন্য। তাই এটাকে সামনে রেখে আমরা
কলকাতা হাইকোর্টে যাচ্ছি, আইনি লড়াই হবে। আর একটা আপনাদের মাধ্যমে সাধারণ বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষকে বলবো, কারো প্ররোচনায় পা দেবেন না। আইন বিচার ব্যবস্থার প্রতি আমরা ভরসা ছিল, আছে, থাকবে। আমরা আইনি লড়াই করব। আইন যেটা ঘোষণা করেছে, সাইলেন্স জোনের জন্য যেটা আছে, রেসিডেন্সিয়াল জোনের জন্য যেটা আছে, কমার্শিয়াল জোনের জন্য যেটা আছে, ইন্ডাস্ট্রিয়াল জোনের জন্য যেটা আছে, সে তার মোতাবেক আমরা চলবো, তার বাইরে আমরা যাব না। শেষে এটা হচ্ছে যে চিকিৎসার জন্য বিদেশ যাত্রা করতে চেয়েছিলেন, কিন্তু সেটা পাঠিয়েছে হাইকোর্ট বলে না দেওয়া যাবে না, সেক্ষেত্রে ডাক্তাররা পরীক্ষা করবে, তারা যা বলছে। দেখুন, যখন শুভেন্দু আপনার অভিষেক ব্যানার্জি মহাশয় আমেরিকাতে গিয়ে চোখের ট্রিটমেন্ট নিতে গিয়েছিল, অনেকে টিপ্পনি কেটেছিল। আমি কিন্তু টিপ্পনি কাটিনি, আমার ফেসবুক পোস্ট আপনারা দেখতে পাবেন। আমি ওনার পক্ষ নিয়েছিলাম, সাথে এটাও বলেছিলাম ওখানে যে কোয়ালিটি চিকিৎসা পরিষেবা প্রোভাইড হচ্ছে ওটাকে অ্যাডাপ্ট করে ওয়েস্ট বেঙ্গলে নিয়ে আসা হোক। ওনার পিসিকে বলে, তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলে ওই কোয়ালিটি চিকিৎসা পরিষেবা এখানে দেওয়া হোক। যদি অভিষেক বাবু ওই সময় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর কথাটাকে একটু মান্যতা দিতেন, শুনতেন, তাহলে ওনাকে কলকাতা হাইকোর্টে ছুটতে হতো না, দিল্লিতেও সুপ্রিম কোর্টে যেতে হতো না, এখানেই পরিষেবা পেত। আপনি সেবাশ্রয় করছেন, আপনি স্বাস্থ্যসাথী কার্ডের কথা বলছেন, আপনি এত মেডিকেল কলেজ তৈরি করেছে আপনার সরকার বলে জ্ঞান দিয়েছিলেন, তাহলে কি পরিষেবা ছিল যে আপনার চোখের চিকিৎসা করার জন্য আমেরিকায় যেতে হচ্ছে? যারা আর্থিকভাবে দুর্বল, তাদের ছেলে পরিবারগুলো কি চোখ নষ্ট হয়ে যাবে তাদের? এর উত্তরটা আগে অভিষেক বাবুকে দিতে হবে। আর তারপরেও বলছি, আমাদের কলকাতা SSKM তথা পিজি হসপিটাল যথেষ্ট উন্নত মানের হসপিটাল। এখানকার চিকিৎসকদেরকে যে কোর্ট অর্ডার দিয়েছে নিশ্চিতভাবে তারা বিবেচনা করবে, এখানে চিকিৎসা নেওয়া। এখানকার চিকিৎসকরা যদি ফেলও করে নিশ্চিতভাবে পরের স্টেপ তো হচ্ছে আইনসভা, এই আপনার কোর্ট আছে তো, সেখান থেকে সুযোগ দেবে। দিলীপ ঘোষ বলছেন যে আমরা আমাদের লক্ষ্য 3 লক্ষ লাখপতি চিঠি তৈরি করা, আর এই ক্ষেত্রে যদি আপনাদের কাছ থেকে কেউ টাকা চায় তাহলে অভিযোগ করবেন, আমি ফেলে দিই। দেখুন, ব্যাপার যতটা ইজি ভাবে দিলীপ ঘোষ মহাশয় বললেন, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী, সত্যিকারের অর্থে যদি ওটা বাস্তবের সাথে মিল রাখে, ওয়েল অ্যান্ড গুড, আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করছি। মানে এখন থেকে শুরু করছি, একটা ফুলফিল হয়। কারণ আমরা দেখেছি পশ্চিমবাংলায় দুর্নীতিটাকে যেভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা করেছিল তৃণমূল কংগ্রেস, সেই রোগ থেকে এখন কিন্তু বেরিয়ে আসতে পারেনি অনেকে। আর সেই তার দেখানো পথে বিজেপির অনেক কর্মকর্তা এখন চলছে। অলরেডি গতকালকেই তো একটা ভিডিও পাবলিশ হয়েছে, জামুরিয়াতে বালির লরি থেকে তোলাবাজি করছিল, যদি তাকে গ্রেফতার করেছে। তো এই ধরনের অহরহ ঘটনা চলছে। লাখপতি দিদির বলুন বা আবাস যোজনা বলুন, কোনো ক্ষেত্রে যদি কেউ তোলাবাজি করে নিশ্চিতভাবে তাকে তার জায়গা জেলে হোক, এটা আমরাও চাইব। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে তিনি তার আর্থিক যা খরচা, সেই খরচা বিজেপি ক্ষমতায় একটা পরে তার দেখুন, যদি বিজেপি এই ধরনের অপকর্ম করে, তার নিজস্ব ইনকামকে বন্ধ করা, রাষ্ট্রের রয়্যালটি যদি বন্ধ করে দেয়, এর থেকে নিন্দাজনক হতে পারে না। রাজনৈতিক লড়াই ছিল, আছে, থাকবে। দুর্নীতির বিরুদ্ধে লড়াই ছিল, আছে, থাকবে মমতা ব্যানার্জির সাথে আমাদের। কিন্তু তিনি যে কথা বলছেন, তিনি কোনো ধরনের সরকারি সুযোগ সুবিধা, আর্থিক সুযোগ সুবিধা নিতেন না, তার লেখা আছে। এবার সে লেখা নিয়ে অনেক বিতর্ক আছে, কোয়ালিটি কি, কত গুণগত মান কি আছে না আছে, সেটা পরের বিতর্কের বিষয়, সেটা যাচ্ছি না। কিন্তু তার যদি এটা বন্ধ করে দেয়, এটা খুবই নিন্দনীয়। কখনো দেখা যাচ্ছে তার বিভিন্ন সংস্থার টার্নওভার 500 কোটি টাকা, কখনো দেখা যাচ্ছে 450 কোটি টাকা। মানে এত টাকার টার্নওভার কেউ কি কখনো জানতেন না, নাকি না এগুলো সত্যি আদৌ টার্নওভার নয়, কাগজ করার জন্য সামনে? দেখুন, টুলুমন্ডারের কথা যেটা বলছেন, তৃণমূলের ওগুলো হচ্ছে রত্ন। কম করে তৃণমূলের ওই ধরনের টুলুমন্ডল 500-700 আছে, তাদেরকে খুঁজে বার করা দরকার। আর কিভাবে হয়েছে? জনগণের অর্থাৎ রাষ্ট্রীয় সম্পত্তিকে শোষণ করে এটা করেছে। এটা তৃণমূল কংগ্রেস এড়িয়ে যেতে পারে না। টোটালটাই বিগত সরকার সবটাই জানতো যে কিভাবে শোষণ করেছে। কয়লা বলুন, বালি বলুন, পাথর বলুন, কিভাবে তারা ফেক বিল বানিয়ে এগুলোকে আত্মসাৎ করেছে। তবে আমি আবারও বলে রাখি,
এটা কিন্তু 25% যতটুকু দেখতে পাচ্ছি। 75টাকে আমরা এখনো দেখতে পাচ্ছি না, সেটাকে খুঁজে বার করা হোক। আর মাঝে মধ্যে সিবিআই ফেক সিগনেচারের জন্য হই হই করছে, দেখানো সিআইডি দেখানো হচ্ছে, সেবাশ্রয় নিয়ে খুব হই হই হবে, খুব ভাবে দেখানো হচ্ছে বলে একটা সময় পরে আবার বসে যাচ্ছে। এই টুলু মন্ডলের কেসটা যদি শেষ অব্দি পৌঁছে, এটা আশা করবো। বন্দে মাতরমের যে গাওয়া 6টা স্তবক গাওয়া নিয়ে একটা সরকারি নির্দেশিকা রয়েছে এবং সেটাকে চ্যালেঞ্জ করে মামলা হয়। কলকাতা হাইকোর্টের বিচারপতি দাঁড়িয়ে বলছেন যে 6টা স্তবক গাইলে তো আকাশ ভেঙে পড়বে না, অসুবিধা হবে। ব্যাপারটা হচ্ছে চাপিয়ে দেওয়ার পরিপন্থী। চাপিয়ে দেওয়ার আমি পরিপন্থী। কেন চাপিয়ে দেবে? কেউ কোনোদিন জাতীয় সঙ্গীত গাইতে অস্বীকার করেছে আমার মনে কেউ নাই। চাপিয়ে দেওয়া হয়নি। এটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, ভিন্ন ধর্মের, ভিন্ন জাতের, ভিন্ন সমাজের মানুষ বসবাস করে এবং সাথে সাথে উপাসনারও আলাদা আলাদা তার ভিন্নতা আছে। সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে, অর্থাৎ সংখ্যার বাড়ি নিয়ে সেই যে চাপিয়ে দেওয়া হচ্ছে, এরও আমি পরিপন্থী। এবার বিচারক মহাশয় তিনি কোন অ্যাঙ্গেল থেকে বলছেন, পরের ডেট কি আছে, সেটা নিয়ে তো বিতর্ক তর্ক থাকতেই পারে। তবে এখনো পর্যন্ত মানে যতটুকু যা আছে যে বাধ্যতামূলক পড়তেই হবে এই ধরনের কোনো জায়গায় নির্দেশনা নাই। তবে আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে যে আমি কোনোদিনই কোনো জিনিসকে যে আপনি কি বলে যে লাস্ট যে অর্ডারটা আমি দেখছিলাম যে এটাকে আপনি পড়তে পারেন বা নাও পারেন, সেখানেই আমি আছি। আমার মনে হয় পশ্চিমবঙ্গ বিধানসভার ইতিহাসটা অনেক প্রাচীন। পশ্চিমবঙ্গ বিধানসভা আমরা 1924 আর 26 তৈরি হয়েছে। এই ইতিহাসে এই প্রথম হলো কোনো মার্শাল সাসপেন্ড হলো। তো মার্শাল সাসপেন্ড হয়েছে, এটা সম্পূর্ণরূপে স্পিকার স্যার বা সংসদীয় রীতির মধ্যে পড়ছে। আমি তো ওই দপ্তরের মিনিস্টারও নয়, পরিষদীয় মন্ত্রীও নয়, বা না স্পিকার স্যার আমার মনে হয় এনাকে জিজ্ঞাসাবাদ বা ওনাকে কোশ্চেনটা করলে উনি যথাযথ উত্তর দিতে পারেন। তবে এতটুকু আমি বলবো, এটা নজিরবিহীন। আসল পুনর্বিন্যাস হলে এই যে এনসিপিআই তে যারা গিয়েছে তারা টিকিট পাবেন, এরকম একটা কথা গতকালের বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী তাদেরকে আশ্বাস দিয়েছেন বলে জানা যায়। সূত্র মারফত বলবেন, এর থেকে বেশি কি হবে? একদম আমি অবস্থান স্পষ্ট করে বলতে চাই। দেখলাম মুর্শিদাবাদের কয়েকজন এমপি বললে তেনারা এনডিএতে যাবেন না, বিজেপির সাথ দেবেন না। বাচ্চা ছেলে পেয়েছেন নাকি? আমি এমপিদের উদ্দেশ্যে বলছি, বাচ্চা ছেলেদের বুঝিয়ে দিলেন আপনি এনসিপি আছেন, এনসিপি এনডি এর পাঠ হয়ে আছে, আর মুর্শিদাবাদের মানুষের হাত থেকে হয়তো ডিম না খেতে হয় সেজন্য বোকা বানাচ্ছেন নাকি? সৎ সাহস থাকলে এনসিপি থেকে বেরিয়ে আসুন, তাহলে জানতে পারবো আপনাদের অবস্থান ক্লিয়ার আছে। তা না করে মানুষকে বোকা বানাচ্ছে। আর আমি 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 আবারও বলছি, এই যারা টিকিট কে দেবে, বিজেপি দেবে টিকিট না এনসিপি এর কাছে টিকিট দেবে, সেটা তো খুলাসা করলেন না, সেটা থেকে যাচ্ছে। যদি বিজেপি ছাড়া এরা দাঁড়ায়, আমি আবার রিপিট করছি, যদি বিজেপি ছাড়া এনসিপিআই হোক বা ভালো তৃণমূল, এখন যে যার মতো নাম দিয়ে দিচ্ছে, যদি দাঁড়ায়, আমি অন ক্যামেরা বলছি, রেকর্ড করে রাখুন, যে কটা এমপি গিয়েছে সব কটা জামানত জব্দ হবে। মমতা ব্যানার্জির ছবি ছাড়া এরা জামানত বাঁচাতে পারবে না। একই অবস্থা হবে, বুঝতে পারছেন? 21শে জুলাই তো দেখলেন আপনারা। কোশ্চেন করে তো উত্তরটা দেবো। আচ্ছা, কে করবে? আপনি করবেন না দাদা করবে? आज जैसे देखा जा रहा है, अलग अलग जिलों से ये तस्वीर आ रहा है कि जो मस्जिद है, मस्जिद से माइक को उतार दिया जा रहा है। तो कहीं ना कहीं आप डीजीपी को भी एक लेटर लिखे हो, इसके बारे में क्या कहना चाहिए? देखिए, यस्टरडे से मेरे पास बहुत जिले से फोन आया, क्या बोला कि पुलिस ने उनको बुलाया, मस्जिद कमेटी को बुला के माइक्रोफोन को हटा दो, लाउड स्पीकर को हटा दो। तो उन लोग जब पूछा पुलिस को कि क्या ऑर्डर किया है, नोटिफिकेशन किया है, किस ऑर्डर के बेसिस से हम लोग को बोल रहे हैं, कोई नहीं देखा। बोला कि हम लोग बोला तो हो गया, लेकिन हमारा बात ऐसा यही है, अगर उतारना है तो रिटर्न कोई आपका ऑर्डर देना होगा। दूसरा बात आए तो पुलिस आके उतार दो। हम आदमी को ऐसा ही बोला, अब तहसील में लड़ाई में मत जाओ, क्योंकि अभी बीजेपी पीछे है, बंगाल में सत्ता में है, लेकिन जो प्रॉमिस किया फुलफिल नहीं कर पाया।
जैसे लक्ष्मी भंडार को हटा के अन्नपूर्णा योजना, सिर्फ जितना लेडीज को मिल रहे थे, वुमेन को मिल रहे थे लक्ष्मी भंडार, उतना नहीं मिल रहा है। फिर आज कितना तारीख हो गया, 4-5 तारीख हो गया, इस महीने का भी नहीं, उनको नहीं मिला ये इसको। और 200 यूनिट बोला सत्ता में आके, 200 यूनिट बिजली मुफ्त में देगा। दिल्ली के जैसे पेट्रोल डीजल का फ्यूल का रेट मिलेगा बंगाल में, 450 में मिलेगा गैस। सब फेलियर है। फेलियर को आप कैसे इस सब्जेक्ट है, सब्जेक्ट को ऑब्जेक्ट करना है, ऑब्जेक्ट को सब्जेक्ट करना है। ऑब्जेक्ट है ये वाला पॉल्यूशन। देखिए इससे पहले बंगाल के कलकत्ता हाईकोर्ट में हुआ मामला, सुप्रीम कोर्ट में भी मामला हुआ। यहाँ पर जो पॉल्यूशन बोर्ड है एक 4 कैटेगरी का जोन किया, एक इंडस्ट्रियल एरिया, रेसिडेंशियल एरिया, कॉमर्शियल एरिया, साइलेंस जोन। वहां पे पूरा के पूरा एक कर दिया, इतना डेसिबल इतना डेसिबल। हर हम बोलेंगे मस्जिद में जो लाउड स्पीकर है डेसिबल के अंदर रह के चलते हैं। अगर मस्जिद में कोई डेसिबल को ब्रेक करेगा तो उसके लिए तो एनवायरमेंट प्रोटेक्शन एक्ट 1986 है। अब उसमें डालो ना। नहीं, अभी कुछ दिन पहले तस्लीमा नसरीन को लेके आया था मुसलमान को भड़काने के लिए। मुसलमान ने उनके तरफ नहीं मुड़ के नहीं देखा, इग्नोर कर दिया। अब जो प्रॉमिस किया है वो फुलफिल नहीं कर पा रहे, तो सभी ने जब क्वेश्चन उठा रहा है यहाँ पे, कुछ तो करना होगा। हम इसके खिलाफ कोर्ट में जाएंगे। डीजीपी सर को हम मेल किए हैं, क्या आप कोई ऑर्डर दिए हैं? अगर दिए हैं तो ऑर्डर का कॉपी हम लोगों को दीजिए। और जितना मस्जिद में हर मस्जिद का इमाम साहब चाहे कमेटी को बुला के बोल रहा है कि बंद करो, वो कमेटी के पास भेज दीजिए। अगर कोई ऑर्डर रहेगा तो कोई दिक्कत नहीं, उतार देंगे। बेकार ऑर्डर के आप बोल रहे हैं, फोर्स कर रहे हैं उतारो, ऐसा नहीं चलेगा। इसके खिलाफ हम कोर्ट में जाएंगे क्योंकि डेमोक्रेटिक कंट्री है। आर्टिकल 14, 19, 21, 25 to लेके 28 तक आप देखिए जो राइट दिया गया है हर सिटीजन को, उसके ऊपर दबाव हो रहा है। दादा आपका सवाल ये है कि अभिषेक बनर्जी को आज कोर्ट ने ये परमिशन नहीं दिया कि वो विदेश जाके अपना आंखों का इलाज कर। एक काम करिए, अभिषेक बनर्जी का बहुत रुपया है, उनको बोलो डॉक्टर की तरह आने के लिए, लेके आने के लिए फ्लाइट। अगर उनके पास रुपया नहीं है तो टिकट का हम लोग दे देंगे। ऐसा कर रहे हैं। अरे हमारा देश का जो हेल्थ का सिस्टम को तो नीचे कर रहे हैं। उनका सरकार 15 साल बंगाल में था। अगर कोई क्वेश्चन उठाएगा तो तुम्हारा सरकार 15 साल बंगाल में था, क्या किया तुमने? जो गरीब आदमी है बंगाल में, आप लगभग 70% पॉपुलेशन टू रिलेट टू एग्रीकल्चर, उनका मंथली इनकम कितना है? बिलो 8,000। तो उसके में उनमें से किसी का आंख का प्रॉब्लम होगा तो कैसे जाएगा वो लोग? দেখুন এত বিতর্ক করে লাভ নাই। একটা কাজ করা যাক, যে ডক্টরকে উনি আমেরিকাতে গিয়ে দেখাতেন, যেহেতু কলকাতা হাইকোর্টে অর্ডার দিচ্ছে, সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে, সাবজুডিস ম্যাটার, অত ভিতরে আমি ঢুকতে চাই না। আমাদের কলকাতা পিজি হসপিটালে এসএসকেএম এ পাঠিয়ে দিয়েছে, তো ওই ডক্টরকে আমাদের কলকাতা পিজি হসপিটালে নিয়ে আসার ব্যবস্থা করা হোক। যদি ফ্লাইট খরচ আরো আনুষঙ্গিক কিছু লাগে তা আমরা আছি তো সবাই, আমরা দরকার লাগলে সহযোগিতা করব। একজন এমপি যদি চোখ বাঁচানোর জন্য দায়িত্ব যদি আমরা নিতে পারি, তা আমাদের থেকে আর দুর্ভাগ্যের কি আছে?